পৃথিবীর বুকে এক অবাক করা দেশ, যে দেশটির মানুষ বিন্দুর সাহায্যে সিন্দুর সৃষ্টি করেছে। পৃথিবীর অনেক দেশ প্রচুর প্রাকৃতিক সম্পদ পেয়েও যখন তাদের অন্ন বস্ত্রের মতো অভাবটুকু দূর করতে পারেনি, সেখানে এই দেশটি প্রায় কোনো রকম প্রাকৃতিক সম্পদেই নেই। অথচ তারা আজ অনেক ধনী, অনেক জ্ঞানী এবং আচরণে একেবারে উঁচু স্তরে অবস্থান করছে। বিশ্বদিগন্তের এই পর্বে আজ আমরা জাপান সম্পর্কে বিস্তারিত জানব। জেনে নেব জাপান কেমন দেশ, জাপানিদের আচরণ কেমন, জাপানে কোনো ডাস্টবিন নেই, তাহলে ময়লা কোথায় যায়, দেশটির ন্যূনতম মজুরি কত, জাপানে এমন কি আছে যা আপনাকে অবাক করবে। ভিডিওটি দেখার পূর্বে বিশ্বদিগন্ত চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। জাপান তার উচ্চ গুণসম্পন্ন এবং উদ্ভাবনী পণ্যের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। আপনি যদি নিশ্চিত হন যে কোনো পণ্য মেড ইন জাপানের, তবে অবশ্যই আপনার মনে পণ্যটির প্রতি একটি ভরসা চলে আসবে। মনে হবে এটির গুণগত মান অবশ্যই ভালো। জাপানের বিখ্যাত এমন কিছু ব্র্যান্ড টয়োটা, হুন্ডা, সনি, প্যানাসনিক, ক্যানন, ফিজিফিল্ম, তোশিবা, শার্প, হিটাচি, ক্যাসিও, সুজুকি, লেক্সাস, মিৎসুবিশি, ইয়ামাহা, কামাৎসু ইত্যাদি। এই দেশটি প্রথম ওয়াকম্যান আবিষ্কার করেছিল। আমরা যে ইমোজি ব্যবহার করে থাকি তা এই দেশটিতে 1999 সালে প্রথম তৈরি করা হয়েছিল। ইনস্ট্যান্ট নুডলস এই জাপানে আবিষ্কৃত হয়েছিল। পৃথিবীর রোবট উৎপাদনের শীর্ষ দেশ হলো জাপান। মজার বিষয় হলো জাপানের কিছু রেস্টুরেন্ট, হাসপাতাল, এমনকি হোটেলও রোবটকে কাজ করতে দেখা যায়। জাপান এমন একটি দেশ যেখানে প্রাকৃতিক সম্পদ তুলনামূলকভাবে খুবই কম। দেশের বুকে ভিতরে তেমন উল্লেখযোগ্য পরিমাণ তেল, গ্যাস, কয়লা, লোহা, তামা, ইউরেনিয়াম ইত্যাদির কোনো রকম মজুদ নেই বললেই চলে। এরপরেও জাপান পৃথিবীর বুকে চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। দেশটির পূর্বে প্রশান্ত মহাসাগর, পশ্চিমে জাপান সাগর, উত্তরে উখুত সাগর এবং দক্ষিণে পূর্ব চীন সাগর রয়েছে। এটি একটি সম্পূর্ণ দ্বীপরাষ্ট্র, অর্থাৎ এর চারদিকে শুধু সমুদ্র দিয়ে ঘেরা। দেশে সরাসরি কোনো দেশের সাথে স্থল সীমান্ত নেই, তবে জাপানের আশেপাশে সমুদ্রের উপরে কিছু প্রতিবেশী দেশ রয়েছে যাদের সাথে দেশটির সামুদ্রিক সীমানা রয়েছে, যেমন রাশিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চীন, তাইওয়ান, ফিলিপাইন। জাপানি ভাষার নাম হচ্ছে নিপন, যার অর্থ সূর্যের উৎস বা সূর্য ওঠার স্থান। তাই তো দেশটির প্রায়শই সূর্যোদয়ের দেশ বলে অভিহিত করা হয়। দেশটির মোটামুটি ছোট বড় মিলিয়ে প্রায় 6852টি দ্বীপ নিয়ে গঠিত, যার ভিতরে বৃহত্তম এবং প্রধান দ্বীপ হলো 4টি: হোক্কাইডো, হোনশু, শিকোকু এবং কিউশু। এই 4টি দ্বীপ জাপানের মোট ভূখণ্ডের প্রায় 97% এলাকা দখল করে আছে। জাপানে 6852টি দ্বীপ থাকলেও এর সবকটিতে মানুষের বসবাস নেই। 430টির মতো দ্বীপে মানুষের বসবাস রয়েছে। যাই হোক, দেশটির মোট আয়তন 3,77,975 বর্গ কিলোমিটার, যা 2.5টি বাংলাদেশের থেকেও বড়। 2025 সালের অনুমানে জাপানের জনসংখ্যা প্রায় 12,34,40,000 জন। এই হিসেবে দেশটির প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 326 জন মানুষ বসবাস করে, যেখানে বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে মোটামুটি 1350 জন মানুষ বসবাস করে। জাপানের রাজধানী এবং বৃহত্তম শহর হলো টোকিও। এটি হলো এই পৃথিবীর সবচেয়ে জনবহুল শহর, যেখানে প্রায় 1,41,47,176 জন মানুষ বসবাস করে। এখানে স্কুই স্ক্যাপার, হাই স্পিড ট্রেন, রোবট, অটোমেশন ব্যবহার খুবই বেশি। এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম রাস্তাঘাট, বিশাল টাওয়ার ও পর্যবেক্ষণ কেন্দ্র, আলো ঝলমলে, পরিষ্কার পরিবেশ, প্রযুক্তি আর শৃঙ্খলার অসাধারণ সমন্বয়। টোকিও বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরগুলোর মধ্যে একটি। শুধু টোকিও নয়, পুরো জাপানকে বলা হয় বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলোর মধ্যে একটি, এবং এই সম্মানটাও কিন্তু একেবারেই সত্য। এখানে অপরাধের হার অত্যন্ত কম, আর সাধারণ মানুষ খুবই শান্তিপ্রিয়, শৃঙ্খলা বান্ধব এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল। টোকিও ছাড়াও জাপানের বেশ কিছু বিখ্যাত, উন্নত এবং প্রযুক্তি নির্ভর আধুনিক কিছু শহর রয়েছে, যেমন ওসাকা, কিয়োটো, সাপোরো, নাগোয়া, কুকুকা, কোবে, হিরোশিমা, ইয়োকাহামা ইত্যাদি। জাপানিরা অত্যন্ত ভদ্র ও নিয়মনীতি মেনে চলে, সাদাসিধে, সুশৃঙ্খল, প্রযুক্তি ও সংস্কৃতি নির্ভর। দেশের নাগরিকেরা তাদের কঠোর পরিশ্রমের জন্য বিশ্বজুড়ে পরিচিত। তারা কাজে দীর্ঘ সময় দেয় এবং অত্যন্ত মনোযোগের সাথে দায়িত্ব পালন করে। তারা প্রায়শই নির্ধারিত সময়ের পরেও অফিসে কাজ করে।
নিজেদের কাজ শেষ করার জন্য তারা অতিরিক্ত সময় দেয়। তারা কাজ করতে করতে শারীরিকভাবে ক্লান্ত হলেও মানসিকভাবে ক্লান্ত হয় না। তাই তো জাপান কাজের চাপে ক্লান্ত হয়ে অফিসে ঘুমিয়ে পড়তে দেখা যায়। কখনো কখনো মৃত্যুর মতো ঘটনাও ঘটে। জাপানিরা কখনো কথার অজুহাতে কাজকে এড়িয়ে যায় না। আমরা পড়েছিলাম আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয় কাজে বড় হবে। মূলত জাপানিরাই সেই ছেলে। জাপানি সংস্কৃতিতে সততা একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা যে কথা দেয় তা তারা অবশ্যই রাখে এবং বিশ্বাসযোগ্য হওয়ার অপ্রাণ চেষ্টা করে। এখানে সাধারণ চুরি বা পকেটমারের মতো কোনো ঘটনাও অত্যন্ত কম ঘটে। জাপানে কোনো জিনিসপত্র হারিয়ে গেলে তা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে অত্যন্ত বেশি। টোকিওতে প্রতি বছর প্রায় 30 লক্ষেরও অধিক ওয়ালেট, মোবাইল ফোন বা এই ধরনের জিনিস হারিয়ে গেলে 90% ক্ষেত্রে মালিকের কাছে ফেরত আসে। জাপানিরা এটা বিশ্বাস করে যে সততায় সমাজকে গড়ার মূল ভিত্তি। তারা সবসময় নম্রভাবে কথা বলে, কাউকে অপমান করে না। পুলিশ ছাড়া কাউকে অস্ত্র নিয়ে চলাফেরা করতে এখানে দেখা যায় না। নারীরা রাতেও একা বাসে, ট্রেনে বা রাস্তায় চলাফেরা করতে পারেন। 6-7 বছরের শিশুরাও এখানে একা স্কুলে যায়, ট্রেনে উঠে, যা অন্য কোনো দেশের জন্য একেবারেই অবিশ্বাস্য। অথচ জাপানে এটা একেবারেই স্বাভাবিক ঘটনা, কারণ সমাজ, ট্রাফিক, লোকজন সবাই তাদের নিরাপত্তা নিশ্চিত করে। জাপানিরা আইন কানুন, নিয়ম নীতি, সময়ানুবর্তিতা সব কিছু মানতে অত্যন্ত অভ্যস্ত। জেব্রা ক্রসিংয়ে কেউ দাঁড়ালে সাথে সাথে গাড়ি থেমে যায়, এমনকি রাত 3টা বাজলেও। ধন্যবাদ, মাফ করবেন, অনুগ্রহ করে, এইসব কথা তাদের মুখে খুব বেশি শোনা যায়। ট্যাক্সি ড্রাইভাররাও যাত্রী নামানোর পর গাড়ি না সরিয়ে অপেক্ষা করেন যতক্ষণ না ওই যাত্রী বিল্ডিংয়ে প্রবেশ করছে অথবা অন্য কোথাও চলে যাচ্ছে। রেস্তোরাঁয় ওয়েটাররা কখনো কোনো টিপ বা বকশিস নেয় না। আপনি কখনো তাদের ভদ্র ও নম্র আচরণে খুশি হয়ে কোনো টিপস বা বকশিস দিতে যান, তাহলে তারা অত্যন্ত অবাক হয়ে যাবে। এটি তাদের কাছে অনেক ক্ষেত্রে অশোভন, কেননা হাসি মুখের সুন্দর আচরণের মাধ্যমে মানুষকে সেবা দেয়ায় তারা তাদের দায়িত্ব মনে করেন। বিষয়টি তাদের কাছে একেবারে হাস্যকর। তাদের বিরক্তহীন হাসিময় আচরণ আপনাদের সকলের ক্ষেত্রে মুগ্ধ করবে। তারা কাউকে যেন কষ্ট দিতে চায় না। তাই তো জাপানি ভাষাতে না বলার সংস্কৃতি অত্যন্ত কম। জাপানিরা সরাসরি কখনো কাউকে না বলে না, বরং এইভাবে বলে, এটা একটু কঠিন। জাপানের প্রায় 70% মতো লোক এমন যে মানুষের বসবাস করা অত্যন্ত কঠিন বা প্রায় অসম্ভব। অত্যন্ত এই জায়গাগুলোতে স্থায়ী শহর বা গ্রাম গঠন করা একেবারেই সম্ভব নয়। জাপানের এই বিশাল অঞ্চল জুড়ে রয়েছে পর্বত, সক্রিয় আগ্নেয়গিরি, ঘনবন ইত্যাদি। তাই এই দেশের প্রায় 85% মানুষ উপকূলীয় অঞ্চলে বসবাস করে। জাপানের উপকূল রেখার দৈর্ঘ্য প্রায় 29,751 কিলোমিটার, যা পৃথিবীর সকল দেশের হিসেবে ষষ্ঠ দীর্ঘতম। দীর্ঘ ও সরু দ্বীপ দেশ হওয়ার কারণে এখানে অনেক বেশি উপকূলীয় ও সমুদ্র সম্পদ রয়েছে। জাপান বিশ্বের অন্যতম বড় মৎস্য আহরণকারী দেশ। যদিও গত কয়েক দশক ধরে জাপানে মাছ ধরার পরিমাণ কিছুটা কমেছে, তবুও দেশটিতে প্রতি বছর কয়েক মিলিয়ন টন মাছ ও সামুদ্রিক পানি ধরা হয় এবং এর একটি বড়সড় অংশে জাপানে খাওয়া হয়। বিশ্বের সবচেয়ে বড় মাছের বাজার হলো টোকিওর সুকুজি মার্কেট, যেখানে প্রতিদিন প্রায় 2000 টন সামুদ্রিক খাবার বিক্রি হয়। জাপান প্যাসিফিক রিং অফ ফায়ারের মধ্যে অবস্থিত হওয়ার কারণে এখানে প্রায়শই ভূমিকম্প হয়। জাপানকে বলা হয় ল্যান্ড অফ ফায়ার বা অগ্নিবলয়ের দেশ, কারণ দেশটি এমন একটি অঞ্চলে অবস্থিত যেখানে বিপুল পরিমাণে আগ্নেয়গিরি রয়েছে এবং ভূমিকম্প ও আগ্নেয়গিরির বিস্ফোরণ এখানে প্রায়শই ঘটে। বিভিন্ন উৎসের তথ্য অনুসারে এটা বলা যায় যে জাপানে 160টি থেকে 111টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। মাউন্ট ফুজি হলো জাপানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, যার উচ্চতা 3776 মিটার। এটি একটি লাভা গঠিত সক্রিয় আগ্নেয়গিরি। রাজধানী টোকিও থেকে মোটামুটি 100 কিলোমিটার দক্ষিণে পশ্চিমে হোনশু দ্বীপে মাউন্ট ফুজি অবস্থিত। মজার বিষয় হলো পরিষ্কার দিনে টোকিও থেকে এটি দেখা যায়। 1707 থেকে 1708 সালে এখানে সর্বশেষ অগ্নুৎপাতের ঘটনা ঘটেছিল। এরপর থেকে প্রায় 317 বছর এখানে আর কোনো প্রকার অগ্নুৎপাতের ঘটনা ঘটেনি। তবে জাপানে প্রায় প্রতি 6 বছর পর একটি বড়সড় আগ্নেয়গিরির বিস্ফোরণ দেখা যায়। মাউন্ট ফুজি জ্বালামুখটি আশ্চর্য রকমভাবে প্রতি বছরের বেশ কয়েক মাস বরফে ঢাকা থাকে। এটি জাপানের একটি সুপরিচিত প্রতীক এবং জাপানের শিল্পকলা ও স্থির চিত্রে প্রায়শই এটিকে দেখা যায়।
পর্যটক ও পর্বত আরোহীদের কাছে মাউন্ট ফুজি একটি জনপ্রিয় স্থান। এটি জাপানের 3টি পর্বতময় পর্বতের একটি। 2013 সালের 22শে জুন সংস্কৃতি এলাকা হিসেবে এটিকে বিশ্বের ঐতিহ্যের তালিকায় যুক্ত করা হয়। জাপানের অনেক শহরের পাশে সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, তবুও যেসব শহরগুলোতে মানুষজন বসবাস করে চলছে। জাপানের শিনকানসেন বুলেট ট্রেন প্রতি ঘন্টায় 320 কিলোমিটার গতিতে চলে আর সময় মতোই থামে। এখানকার ট্রেন ঘন্টায় বা মিনিটের সূক্ষ্মতায় সময় গণনা করে চলে না। দেশি ট্রেনগুলো সেকেন্ড সময় ধরে মেনে চলে। এখানে যদি কখনো কোনো ট্রেন 20 সেকেন্ডও দেরি করে তাহলে ঘোষণা দিয়ে দুঃখ প্রকাশ করা হয়। পুরো বছরে গড় বিলম্ব 1 মিনিটেরও কম। সামান্য বিলম্ব হলেই কর্তৃপক্ষ যাত্রীদের কাছে ক্ষমা চায়। দেশের বেশিরভাগ রাস্তায় কোনো ডাস্টবিন দেখতে পাওয়া যায় না, এমনকি ময়লার বাগারও চোখে পড়ে না। কিন্তু চারদিকে যতটাই ঝকঝকে পরিষ্কার যে রাস্তাঘাট, সেই পাবলিক প্লেসে এতটুকু ময়লা তো দূরের কথা, ধুলাবালিও খুঁজে পাওয়া যায় না। জাপানিরা প্রায় নিজেদের আবর্জনা নিজেদের সাথে বহন করে এবং অনেকে স্বেচ্ছায় আবর্জনা পরিষ্কার করে। এখানে রাস্তায় ময়লা ফেলা সামাজিকভাবে খুবই অশোভন ও লজ্জার বিষয়। তারা ময়লা আবর্জনা আর রিসাইকেলের মাধ্যমে অন্য কোনো কিছুতেই পরিণত করে ফেলে, আর যেগুলো একেবারে পুনর্ব্যবহার করা সম্ভব নয় সেগুলোকে বিশেষ প্রক্রিয়া ধ্বংস করে ফেলা হয়। অথচ আমাদের দেশের সবখানে ডাস্টবিন দিয়েও রাস্তায় ময়লা পড়ে থাকতে দেখা যায়। যেখানে জাপানের ডাস্টবিন না থাকলেও রাস্তাঘাট থাকে চকচকে পরিষ্কার। জাপানের স্কুল ছাত্রছাত্রী ক্লাসরুম পরিষ্কার করে, এখানে আলাদা কোনো ঝাড়ুদার নেই। জাপানের ভূমিকম্প বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ভয়ঙ্কর, কারণ দেশটি পৃথিবীর সবচেয়ে ভূমিকম্প প্রবণ দেশগুলোর মধ্যে একটি। কেননা জাপানে অবস্থিত প্যাসিফিক রিং অফ ফায়ারে। এটি এমন একটি অঞ্চল যেখানে ভূত্বকের কয়েকটি টেকনিক বেড একে অপরের নিচে সরে যাচ্ছে। এই কারণে জাপানে বছরে প্রায় 15টিরও বেশি ভূমিকম্প অনুভূত হয়। 2011 সালে তোহোকু ভূমিকম্প সুনামি ছিল 9.1 রিক্টার স্কেলের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিপর্যয় সেই বছরেই ঘটে। 1923 সালে টোকিও ভূমিকম্পে প্রায় 1,40,000-এরও বেশি মানুষ মারা যায়। এই কারণে জাপানিরা বড় বড় বিল্ডিংয়ে শক অ্যাম্বাসর ও সং প্রযুক্তি ব্যবহার করেন। এখানে ভূমিকম্পের আগে সেকেন্ডের মধ্যে সতর্কবার্তা পাঠানো হয়। আমরা সচরাচর জানি যে ভূমিকম্পের কোনো পূর্বাভাস হয় না, অর্থাৎ হঠাৎ করে ঘটে যায়। কিন্তু ভূমিকম্পের আগে সেকেন্ডের মধ্যে সতর্কবার্তা পাঠানো জাপানের একটি প্রযুক্তিগত বিশেষ আবিষ্কার। ভূমিকম্পের ভূগর্ভস্থ কম্পন আসলে দুই রকম, এস ওয়েভ বা সেকেন্ডারি ওয়েভ যা ধীর তবে মারাত্মক, এবং পি ওয়েভ যা প্রাইমারি রিওয়েভ ও দ্রুত কিন্তু খুব কম মারাত্মক। জাপানের প্রযুক্তি পি ওয়েভ শনাক্ত করে, এস ওয়েভ আসার আগে সতর্কবার্তা পাঠায়। এই ব্যবধান সাধারণত 2 থেকে 30 সেকেন্ডের পর্যন্ত হতে পারে। যত দূর কম্পনের উৎস তত বেশি সময় লাগবে, আর এই সময়ের ভিতরে অগ্রিম সতর্কবার্তা জানিয়ে মানুষকে দ্রুত নিরাপদ স্থানে নেওয়া সম্ভব। জাপানে একটি বিখ্যাত জাদুকরী পরিবেশের বাসবন আছে যার নাম আরাশিয়ামা বাসবন। গাছগুলো এমনভাবে সারিবদ্ধ যা দেখে মনে হয় পাথরের দুই পাশে সবুজ প্রাচীর তৈরি করেছে। জাপানের প্রধান ভাষা হলো জাপানি, যাকে বলা হয় নিহঙ্গ। সামান্য কিছু সংখ্যক মানুষ বাদে দেশের প্রায় সকলেই এই ভাষাতে কথা বলে। জাপানের মানুষ ধর্মীয়ভাবে শিন্তো 70.5%, বৌদ্ধ 67.2%, খ্রিস্টান 1.5% এবং অন্যান্য ধর্মের 5.9% মানুষ রয়েছে। এখানে হিসেবে জাপানের ধর্মীয় অনুসারীদের মোট সংখ্যা 100%কে ছাড়িয়ে গেছে, কারণ অনেক জাপানি শিন্তো এবং বৌদ্ধ ধর্ম উভয় একসাথে পালন করেন। দেশের মাত্র 11.5% জমি চাষের উপযোগী। 2018 সালের হিসেব অনুযায়ী জাপানের কৃষিখাত দেশের মোট জিডিপির প্রায় 1.2% অবদান রাখে। অর্থাৎ দেশটির মোটেও কৃষি নির্ভর দেশ নয়। তবে জাপান যে পরিমাণ শস্য ও ফসল উৎপাদন করে তাতে দেশের অর্ধেক মানুষের চাহিদা পূরণ হয়ে যায়। অবাধযোগ্য জমির এই অভাবের কারণে ছোট এলাকায় চাষাবাদের জন্য টেরেস ব্যবস্থা চালু করা হয়। কৃষিক্ষেত্রে টেরেস হলো এমন একটি সমতল পৃষ্ঠ যা পাহাড় কেটে ফসল চাষের জন্য তৈরি করা হয়। তবে উদ্বেগের বিষয় হলো জাপানে এখন আর কৃষক পাওয়া যাচ্ছে না বললেই চলে, বা পেলেও তা খুব কম সংখ্যক, যা গোটা দেশটির জন্য একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কৃষকদের ভিতরে যারা আছে তাদের অধিকাংশই বৃদ্ধ। নতুন তরুণেরা কৃষি পেশায় আসতে চায় না। শহরে চাকরি, আধুনিক জীবনযাপন আর টেকনোলজির প্রতি আকর্ষণ বেশি থাকার কারণে তারা কৃষির ক্ষেত্রে আগ্রহ হারাচ্ছে। তাই দেশটিতে ড্রোন, রোবট, সেন্সর, এআই দিয়ে চাষাবাদ সহজ ও আকর্ষণীয় করার চেষ্টা চালাচ্ছে।
জাপানে বয়স্ক নাগরিকদের সংখ্যা সবচেয়ে বেশি। এর মোট জনসংখ্যায় 1/3 এখনই বৃদ্ধ, অর্থাৎ জাপানের প্রতি 3 জন একজন বৃদ্ধ। 2020 সালের হিসেবে জনসংখ্যার প্রায় 28.7%-এরও বেশি মানুষ 65 বছরের ঊর্ধ্বে। জাপানে বর্তমানে বাচ্চাদের ডাইপারের চেয়ে বয়স্কদের ডাইপারের বেশি বিক্রি হয়। এর প্রধান কারণ হলো দেশটি দ্রুত বয়স্ক জনসংখ্যার বৃদ্ধি পাচ্ছে এবং জন্মহার উল্লেখযোগ্য হারে কমে যাচ্ছে। আরও বড় চিন্তার বিষয় হলো জাপানে অনেক মানুষ এখনও বিয়ে করতে চান না। বিয়ে না করতে চাওয়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে, যেমন জাপানের জীবনযাত্রার খরচ অত্যন্ত বেশি। বিবাহ এবং পরিবার শুরু করার জন্য স্থিতিশীল আর্থিক যে অবস্থার প্রয়োজন, যা অনেক তরুণের জন্য অত্যন্ত কঠিন। আবার অনেকেই মনে করেন বিয়ে করলে সময় ও স্বাধীনতা দুটিই কমে যায়। জাপানে বিয়ে না করার প্রবণতা কম, সন্তান জন্মগ্রহণ, এইসব কারণে দেশটির জনসংখ্যা দিনে দিনে হ্রাস পাচ্ছে এবং এটি এখন জাপানের জাতীয় সংকটে পরিণত হয়েছে। একই সাথে এখানে বয়স্ক জনসংখ্যা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। জাপানিদের গড় আয়ু 84 বছর, যা অনেক বেশি। গড় আয়ু ভিত্তিতে পৃথিবীর সেরা দেশের তালিকাতে জাপানের স্থান 4র্থ। প্রথম 3টি হলো মোনাকো, হংকং এবং সান মারিনো। জাপানের মুদ্রার নাম হলো ইয়েন। 100 জাপানি ইয়েন সমান বাংলাদেশি টাকাতে 85.2 টাকা। মার্কিন ডলার এবং ইউরোর পরেই জাপানি ইয়েন হলো পৃথিবীর 3য় বৃহত্তম রিজার্ভ মুদ্রা। 2024 সালের হিসেবে জাপানের ন্যূনতম মজুরি 1004 ইয়েন এর মতো, যা বাংলাদেশি টাকাতে 855 টাকা। এই হিসাবে কেউ যদি কম বেতনেরও কোনো কাজ দেন, দিনে 8 ঘন্টা করে, মাসে 25 দিন করে, তবে সেই বাংলাদেশি টাকাতে প্রায় 1,716 টাকা উপার্জন করবে। তবে দক্ষ ও স্কিল্ড মানুষের বেতন এর চেয়ে অনেক বেশি। তবে মনে রাখা উচিত হবে জাপানের শহরগুলোতে জীবনযাত্রার খরচ অত্যন্ত ব্যয়বহুল, বিশেষ করে টোকিও, ইকাহামা, ওসাকা, কিয়োটোর মতো বড় বড় শহরগুলোতে। জাপানে এমন কিছু কোম্পানি আছে যাদেরকে আপনি টাকার বিনিময়ে আপনার হয়ে ক্ষমা চাওয়ার জন্য ভাড়া করতে পারবেন। এখানকার টয়লেটগুলো এত বেশি স্মার্ট যে তাতে গান বাজে, গরম সিট থাকে, এমনকি পারফিউম ছড়ায়। এখানে আছে ক্যাপসুল হোটেল, খুব অল্প জায়গায় ঘুমানোর জন্য ছোট ছোট বক্সের মতো হওয়ার, যা মূলত সস্তা আবাসন হিসেবে ব্যবহৃত হয়। জাপানের সুরুক সুরুক করে শব্দ করে নুডলস খাওয়া অশোভনীয় কিছু নয়, বরং এটি হলো খাবারটি যে সুস্বাদু হয়েছে তা বোঝানোর একটি উপায়। জাপানে প্রচুর পরিমাণ ব্যান্ডিং মেশিন পাওয়া যায়। জাপানে 50 লক্ষেরও বেশি ব্যান্ডিং মেশিন আছে। শুধু পানির ও স্ন্যাক নয়, এখানে গরম নুডলস, ডিম, ছাতা, এমনকি পোশাকও ব্যান্ডিং মেশিনে পাওয়া যায়। জাপান হলো এমন একটি দেশ যেখানে ভবিষ্যৎ যেন ইতিমধ্যে এসে গেছে। জাপানের শীতকালের গড় তাপমাত্রা 5.1 ডিগ্রি সেন্টিগ্রেড এবং শীতকালীন গড় তাপমাত্রা 25.2 ডিগ্রি সেন্টিগ্রেড। দেশটিতে বৃষ্টিপাত খুব বেশি হয় না, তবে সাধারণত শীতকালে তুষারপাত হয়। জাপানের শিক্ষা ব্যবস্থা বিশ্বব্যাপী খুবই প্রশংসিত, বিশেষত শৃঙ্খলা, উচ্চমান ও সমষ্টিগত উন্নয়নের ভূমিকার জন্য। এদেশে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বাধ্যতামূলক। শিক্ষা জীবনের প্রথম কয়েক বছর অত্যন্ত 3 বছর এখানে কোনো পরীক্ষা নেওয়া হয় না। মূলত চরিত্র ও আচরণ গঠনের জন্য এই সময় জোর দেওয়া হয়। এই সময়টিতে শিশুদের শেখানো হয় কিভাবে সবাই মিলে কাজ করতে হয়, একে অপরকে কিভাবে সাহায্য করতে হয়, কিভাবে দেশের উন্নতিতে নিজকে বিলিয়ে দিতে হয় ইত্যাদি। জাপানের সাক্ষরতার হার প্রায় 100%, অর্থাৎ দেশটির প্রায় সকল নাগরিকই লিখতে ও পড়তে পারে। দেশটিতে অনেক বিশ্বমানের বিশ্ববিদ্যালয় রয়েছে যেগুলো গবেষণা, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এবং মানবিক শিক্ষায় আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন, যেমন ইউনিভার্সিটি অব টোকিও, কিয়োটো ইউনিভার্সিটি, ওসাকা ইউনিভার্সিটি, তোহোকু ইউনিভার্সিটি, টোকিও ইউনিভার্সিটি অব টেকনোলজি, নাগোয়া ইউনিভার্সিটি, কেওয়াই ইউনিভার্সিটি, ওসেন্দা ইউনিভার্সিটি, বেক্কাইডো ইউনিভার্সিটি, কোবে ইউনিভার্সিটি ইত্যাদি। জাপানের অর্থনীতি নমিনাল জিডিপির দিক থেকে বিশ্বের 4র্থ বৃহত্তম। মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং জার্মানির পরেই এর অর্থনীতি। 2022 সালের হিসেবে জাপানের বেকারত্বের হার 2.6%। এরকম 2022 সালে জাপান ছিল বিশ্বের 5ম বৃহত্তম রপ্তানিকারক এবং 4র্থ বৃহত্তম আমদানিকারক। জাপান তার দ্রব্যের অধিকাংশ, যেমন মোটর গাড়ি, লোহা ও ইস্পাত পণ্য, সেমি কন্ডাক্টর এবং অটো যন্ত্রাংশ ইত্যাদি চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বেশি বিক্রি করে। অপরদিকে বিভিন্ন যন্ত্রপাতি, সরঞ্জাম
জীবাশ্ম জ্বালানি, খাদ্যদ্রব্য, রাসায়নিক এবং তার শিল্পের কাঁচামাল সহ বিভিন্ন জিনিস অস্ট্রেলিয়া, চীন, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিনে থাকে। দেশটি মোটরগাড়ি, মেশিন টুলস এবং লৌহগঠিত ধাতু, জাহাজ, রাসায়নিক পদার্থ, টেক্সটাইল এবং প্রক্রিয়াজাত খাবার সহ অনেক কিছুতেই উৎপাদনের শীর্ষে। 2023 সালের হিসেবে দেশের উৎপাদন বিশ্বের চতুর্থ সর্বোচ্চ। একই বছরের হিসেবে জাপান অটোমোবাইল উৎপাদন এবং রপ্তানি উভয় ক্ষেত্রেই বিশ্বব্যাপী শীর্ষ 3-এ ছিল। উৎপাদনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় অটোমোবাইল কোম্পানি টয়োটা এবং জাপানেই অবস্থিত। জাপানে বিজ্ঞান ও প্রযুক্তিতে মাথাপিছু গবেষক সংখ্যক বিশ্বের 3য় সর্বোচ্চ। এখানে প্রতি 1000 কর্মচারীর মধ্যে মোটামুটি 14 জন গবেষক। দেশটিতে পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসাবিদ্যা ইত্যাদি শাখায় 31 জন নোবেল পুরস্কার অর্জন করেছেন। 2023 সালের হিসেবে জাপান বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম কার্বন ডাই অক্সাইড নির্গমনকারী দেশ। বসন্তকালে চেরি ফুল ফোটার সংক্ষিপ্ত সময়টি জাপানে একটি বিশেষ উৎসবের মতো পালন করা হয়। এই সময় পরিবার ও বন্ধুরা পার্ক বা নদীর ধারে ফুল দেখার জন্য একত্রিত হয়, যা হানামি নামে পরিচিত। জাপানের জাতীয় ফুল হলো সাকুরা, যা মাত্র কয়েকদিনের জন্য ফোটে। আর এই সময়টি এই জায়গাটির সৌন্দর্য এতই বেশি বেড়ে যায় যে মনে হয় যেন কল্পনার কোনো এক জায়গা। জাপানে এমন অনেক সুন্দর ফুল পার্ক রয়েছে যেগুলোকে দেখলে মনে হবে সরাসরি যেন কোনো রূপকথার গল্প থেকে উঠে এসেছে। এই পার্কগুলো শুধু সৌন্দর্যের জন্য বিখ্যাত নয়, বরং অনেক সময় মানুষকে অভিভূত এবং আবেগপ্রবণ করে তোলে। এমন কিছু পার্ক হলো হেটাসিস সিসাইড পার্ক, আশিকাগা ফ্লাওয়ার পার্ক, শিবাজাকুরা হিল অ্যাট মাউন্টেন্স ফুজি। জাপানে সাধারণত অন্য সংস্কৃতির তুলনায় বেশি পরিমাণ আত্মহত্যা করে থাকে, তবে সম্প্রতি বছরগুলোতে এর হার অনেকটা কমে গেছে। তবুও এখন এটি জাপানের একটি বড়সড় সামাজিক সমস্যা। যদিও এই কাজে জাপানের চেয়ে আরও 18টি দেশ এগিয়ে রয়েছে। জাপান প্রযুক্তিতে যতটা উন্নত, সামাজিক ও মানসিক অনেক ক্ষেত্রেই তারা ততটা একা এবং ততটা চাপগ্রস্ত। সম্মান, দায়িত্ববোধ, ব্যর্থতার ভয় সব মিলিয়ে একটা গভীর অভ্যন্তরীণ যুদ্ধ চলতে থাকে তাদের ভিতর। ফলে কেউ কেউ এই ভুল পথ বেছে নেয়। জাপান তার ইতিহাসে চীন, রাশিয়া সহ অনেক দেশের সাথে যুদ্ধে জড়িয়েছে। বিশেষ করে 1894 সাল থেকে 1945 সাল পর্যন্ত সাম্রাজ্যবাদী সম্প্রসারণ ও বিশ্বযুদ্ধের সময় জাপানের যুদ্ধগুলোর সাথে জড়িয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান ছিল অশক্তির প্রধান সদস্য। এই সময় জাপানের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিতর্কিত এবং ধ্বংসাত্মক, বিশেষ করে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলোর জন্য। যাই হোক, 1945 সালের 6 আগস্ট হিরোশিমাতে লিটল বয় এবং 9 আগস্ট নাগাসাকিতে ফ্যাট ম্যান পারমাণবিক বোমা ফেলা হয়। 1,50,00,000 থেকে 2,46,00,000 মানুষ মৃত্যু হয়। এই সময় অনেক অবকাঠামোগত ও পরিবেশগত ক্ষতির মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। 1945 সালের এই পরাজয়ের পর জাপান যুদ্ধকে স্পষ্টভাবে না বলে এবং শান্তিপূর্ণ দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। তারা আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ত্যাগ নীতি গ্রহণ করে। তাদের সংবিধানে তা লিখিতভাবে উল্লেখ আছে। জাপান নিজকে শান্তিপ্রিয় দেশ হিসেবে ঘোষণা করলেও এবং যুদ্ধ না করার প্রতিশ্রুতি দিলেও তাদের রয়েছে এক অত্যাধুনিক, সুসংগঠিত ও শক্তিশালী সামরিক বাহিনী, যা সেনাবাহিনীর নামে পরিচিত না হলেও আসলে অনেক দেশ তা ছড়িয়ে রয়েছে। এদের বলা হয় জাপান সেলফ ডিফেন্স ফোর্স। এতে সক্রিয় কর্মী রয়েছে 2,51,500 জন এবং রিজার্ভ কর্মী রয়েছে 56,000। এছাড়াও দেশটির রয়েছে স্যাটেলাইট সার্ভিলিয়েন্স, সাইবার ডিফেন্স ইউনিট, মিসাইল ডিফেন্স সিস্টেম, এআই অ্যান্ড ড্রোন টেকনোলজি, F-35 স্টেলথ ফাইটার সহ আরও অনেক কিছু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান কিভাবে এত উন্নত করলো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের শহরগুলো ধ্বংস হয়, অর্থনীতি ভেঙে পড়ে, শিল্প কারখানা ধ্বংস হয়ে যায়, লাখ লাখ মানুষ গৃহহীন এবং ক্ষুধার্ত হয়ে পড়ে। জাপান তখন অত্যন্ত অসহায় এবং ধ্বংসপ্রাপ্ত একটি দেশ। যুদ্ধের পরপরেই যুক্তরাষ্ট্র জাপানের প্রশাসনিক নিয়ন্ত্রণ নিয়ে নেয়। আর্থিক সহায়তা, খাদ্য ও প্রযুক্তিগত পরামর্শ দিয়ে জাপানকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। যেই আমেরিকা জাপানে পারমাণবিক বোমা ফেলে কয়েক লক্ষ মানুষকে হত্যা করল, তাদের অনেক কিছু ধ্বংস করে দিল, সেই আমেরিকায় এই সময় মিত্র হয়ে উঠল। জাপানিরা ছিল অত্যন্ত পরিশ্রমী, সৎ এবং দায়িত্বশীল। তারা নিজেদের ভবিষ্যতের জন্য ধৈর্য ও পরিশ্রম বহন করে গড়ে তোলা নতুন এক জাপানকে। তারা নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করে, এমন কিছু পণ্য বানায় যা বিশ্বব্যাপী সমৃদ্ধ হয়। ধীরে ধীরে জাপান হয়ে ওঠে চতুর্থ বৃহত্তম অর্থনীতি দেশ।
জাপানের বেশ কয়েকটি ঘনিষ্ঠ বা মিত্র দেশ রয়েছে, যাদের সঙ্গে দীর্ঘদিনের কূটনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষাগত সম্পর্ক বিদ্যমান। এই দেশগুলোর সঙ্গে জাপানের বন্ধুত্ব শুধুমাত্র ব্যবসা বা রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সংস্কৃতি, প্রযুক্তি, শিক্ষা ও মানুষের পর্যায়ের আদান প্রদানের ও ঘনিষ্ঠ। দেশগুলো হলো ইউনাইটেড স্টেটস, সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, জার্মানি, ফ্রান্স, ইউনাইটেড কিংডম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড ইত্যাদি। জাপানিরা অত্যন্ত ভদ্র ও শান্তিপ্রিয় জাতি, পাশাপাশি সংবিধানের যুদ্ধবিরতির নীতির অনুসরণ করে চলে। তাই জাপানের আনুষ্ঠানিকভাবে কোনো শত্রু দেশ নেই। তবে কিছু কিছু দেশের সাথে জাপানের ঐতিহাসিক দ্বন্দ্ব, ভূরাজনীতি, উত্তেজনা ও অর্থনীতির প্রতিযোগিতা চলছে। এমন দেশগুলো হলো চায়না, নর্থ কোরিয়া, রাশিয়া ইত্যাদি। জাপানের পতাকার সাথে বাংলাদেশের পতাকার বেশ মিল রয়েছে। জাপানের পতাকার সাদা অংশকে সবুজে পরিবর্তন করে দিলেই তা বাংলাদেশের জাতীয় পতাকা হয়ে যাবে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। বিশ্বদিগন্ত চ্যানেলটি রুচিশীল মনে হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।